নমস্কার। ভরসার এক মাস নিয়ে এসছি আমি অয়ন। আবারও আমার সঙ্গে আর এক মন্ত্রী শঙ্কর ঘোষ। শঙ্কর সাহেবের মুখে দারুণ হাসি, খুব স্বাভাবিক। মাত্র এক মাসের মধ্যে যা যা কাজ হয়েছে, সরকার করেছে এখনো পর্যন্ত, তাতে হাসিটাই আসে। আমি তাপস রায়কে প্রশ্ন করেছিলাম, শঙ্কর, যে আপনি তো এই দলটাই করেছেন কয়েক বছর ধরে। তিনি বলেছিলেন আমার দুর্ভাগ্য তৃণমূল দলটা করেছি। আমার মনে হচ্ছে শঙ্কর ঘোষ ভাগ্যবান, বাম রাজনীতি করেছেন কিন্তু তৃণমূলের রাজনীতিটি করেননি। আমি কি ঠিক? দেখুন, প্রথমত মন্ত্রী শুনলে আমার হাসি পেয়ে যায়, কারণ এই রাজ্যের রাজনীতিতে আর যাই হোক, তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের অনাচার মানুষকে এটা ভাবাচ্ছে যে মন্ত্রী হয়ে যারা ক্ষমতায় বসেন তাদের চেহারা কি এরকম। মানে রাজনীতিতে মন্ত্রী শব্দের, রাজনীতি এবং মন্ত্রী শব্দের নেতা, এর তো তৃণমূল যে দুর্নাম ছড়িয়ে গেল, মানে দুর্গন্ধ ছড়িয়ে গেল, সেই দুর্গন্ধ থেকে বের করতে পশ্চিমবঙ্গে অভ্যন্তরে যারা আমরা রাজনৈতিক কর্মী কার্যকর্তা তাদের কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জ। আরেকটা জিনিস আমি বলবো, শুধু আমি কেন, এই ফ্র্যাটার্নিটির সাথে যারা যুক্ত রাজনীতির সঙ্গে, ক্ষমতায় থাকলে বা ক্ষমতায় না থাকলে, তৃণমূলের এই 15 বছরের রাজনীতি, অপশাসন, অরাজকতার যে উপন্যাস, এটার থেকে কিন্তু প্রচুর শেখবার আছে। যদি আমরা এটা কেউ না শিখি তাহলে কিন্তু পরবর্তীকালে একই ধরনের মানুষের কাছ থেকে কিন্তু অভিঘাত আসতে হবে। ফলে আমি বলবো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এইটা একটু বোঝা মানে সবার দরকার। এমনিতে আমি খুব চেষ্টা করি, দেখুন কেউ তো 100% সঠিক এটা তো হওয়া সম্ভব নয়, কিন্তু চেষ্টা থাকে, একটা নিজের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, নানা ধরনের পারিপার্শ্বিক চাপ থাকে। সবটা মিলিয়ে নিজেদেরকে পলিটিক্যাল লিডার হিসাবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে যদি তুলে ধরতে হয়, তাহলে আমাদের কিছু মনে হয় ভাবনার জায়গা কিন্তু এই তৃণমূলের এই অপশাসনের রাজনীতি বাম আমলেও তো, বাম আমলে 2006 থেকে 2009 পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তার একটা নেতিবাচক প্রভাব 2011-এ পড়লো। তৃণমূল বিপুলভাবে ক্ষমতায় এলো। 2026-এ বিজেপি বিরোধী থেকে ক্ষমতায় এলো। আমি বলছি, শঙ্কর ঘোষ কি পজিটিভ যে 2011-এ ক্ষমতায় আসার পর তৃণমূলের এই হাল গত 15 বছরে বিজেপি নিয়ে পজিটিভ? দেখুন, তৃণমূল যারা করেছিলেন তাদের যদি প্রাথমিক ভাবনা থাকে, সেটা হচ্ছে যে বামেদেরকে সরানোটাই ছিল তৃণমূল কংগ্রেসের রাজনীতির মূল ভিত্তি। এবার যখন বামরা সরে গেল তখন কিন্তু তাদের কাছে এই যে মূল যে চ্যালেঞ্জ, এইটা সরে গেল। পরবর্তীকালের যে স্পেস তৈরি করা, সেই স্পেসে তারা তাদের কাছে কি ধারণা, আদর্শ বা কি কথা নিয়ে তারা নিজেদের সমর্থকদেরকে অ্যাসেম্বল করবে, এটা সম্পর্কে তাদের সচেতনতা, আমি বলবো এই স্ট্রাকচারটা তারা তৈরি করতে পারেনি। ফলে শুধু পরিবারতন্ত্র বা পারিবারিক একটা পার্টি শুধু নয়, এর পাশাপাশি এদের কাছে কোনো আদর্শ বা নীতি ছিল না। বাম, ভারতীয় জনতা পার্টি, তারা দুজন একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে, এবং ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রেও যেটা সব থেকে বড় বিষয়, এটা এক, পরিবারতান্ত্রিক পার্টি না, দুই, এটা একটা নির্দিষ্ট আদর্শ, যেখানে জাতীয়তাবোধের কথা বলা হয়েছে, সেখানে নিয়ে কাজ করে। তৃণমূলের ক্ষেত্রে যে ধরনের শৃঙ্খলাহীনতা দেখা যায়, যে ধরনের মানে ওপর থেকে নিচ অব্দি দুর্নীতিগ্রস্ত, কেন এর কোনো ছাঁকনি নেই, এর কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ওপর থেকে নিচ অব্দি একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে, অর্থাৎ একটা কেউ ভালো কাজ কি খারাপ কাজ করছে, আমি মাঝে মাঝে ভাবি যে কেউ না কেউ তো কোথাও না কোথাও দেখছে। মানে আমি শুধু এইটুকুই ভাবি যে আমি যদি কোনো জায়গায় সঠিক কাজ করি সেটাও যেরকম দেখা হয়,
বেঠিক কাজ করি সেটাও যেন দেখা হয়, এবং আলটিমেটলি তার উপরে দাঁড়িয়ে হচ্ছে আমাদের যে সাংগঠনিকভাবে বা রাজনৈতিকভাবে যে অগ্রগতি সেটা হয়। এইটার জন্যই আমার ধারণা মানে তৃণমূল কংগ্রেসের মতো নিম্ন রুচির কোনো রাজনৈতিক দল ভবিষ্যতেও জন্মাবে। এখান থেকে আমি প্রশ্ন করি, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কত উন্নয়ন করেছি, 8 লক্ষ কোটি টাকার দেনা হয়ে গেছে। এই 8 লক্ষ কোটি টাকার দেনা আজকে হতো না যদি এই কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য তারা কোটি কোটি টাকার মালিক, সরকারের কাছে টাকা আসেনি, আর সে 8 লক্ষ কোটি টাকা আসলে এদের দুর্নীতির জন্যই ধার হয়েছে। দেখুন, যদি তৃণমূলের শাসনকালকে আমরা যদি খুব বিশ্লেষণ করে দেখি, এই যে একটা কথা বলা হয়েছে না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অর্থাৎ এই বিশাল বিপুল পরিমাণ যে এক্সপেন্স দেখা যাচ্ছে, সেই এক্সপেন্সের খুব কম অংশটাই হচ্ছে বাস্তবের কাজের মাটিতে এসছে, বাদ বাকিটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে গিয়েছে। আরেকটা জিনিস অদ্ভুতভাবে রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে যদি দেখা যায়, সেখানে দেখা যাবে ভয়ঙ্কর একটা লিকেজ আছে। অর্থাৎ যদি সরকারের কাছে 10 টাকা আসার কথা, সেটা 1 টাকা এসছে। ফলে আমি মার্কেট থেকে লোন নিয়েছি, লোন নিয়ে সেই কাজগুলো করবার চেষ্টা করেছি। এই যে অদ্ভুত যে একটা পরিস্থিতি, এবং লাস্টে যেটা এরা করেছে, আমি যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে বলে থাকি, এরা প্রকৃতিকেই বেচে দিয়েছে। এই যে আপনাদের এইখানে, আমি তো অত ভালোভাবে বলতে পারবো না, না ভিআইপি রোড, এই যে লেক টাউন, বা আমরা যাকে ওয়েটল্যান্ড, এই যে ইস্টার্ন কলকাতা, পুরো বেচে দিয়েছে। আমাদের ওখানে বালু, পাথর, ডুয়ার্স, পাহাড় সব বেচে দিয়েছে। অর্থাৎ এদের কাছে সর্বশেষ মানে এমন কোনো জায়গা ছিল না যেখানে এরা দুর্নীতি করেনি, লাস্টে প্রকৃতিকে বেচা শুরু করেছে। ফলে দেখুন, এই যে আমি এটা আজকে আবার নতুন করে দেখছিলাম যে আমাদের দলের পক্ষ থেকে আমরা 15 বছরের অপশাসন নিয়ে একটা বই প্রকাশ করেছিলাম, চার্জশিট, আর ঠিক একই সাথে আমরা একটা সংকল্পপত্র প্রকাশ করেছিলাম। তাহলে আমরা যেগুলো চার্জশিটে বলেছি আমাদের প্রথম দায়িত্ব হবে, সেগুলো যাতে সরকার সেইগুলো ভবিষ্যতে আর কোনো অবস্থায় আমাদের রাজ্যে না হয় সেটাকে নিশ্চিত করা। আর ধরুন সংকল্পপত্রে আমরা যা লিখেছি, এবার সেটাকে এমফেসিস করে মানুষের কাছে কাজ করা। শুধু দুর্নীতি, চোর ধরা, মানুষ চাইছে যে পরিমাণে, আমি বলে বোঝাতে পারবো না, মানে একটা স্টুডেন্টস ইউনিয়ন রুমে নেতাদের বেডরুম পাওয়া যায়, এইটা যদি পঞ্চায়েত অফিসেও বেডরুম না, মানে পঞ্চায়েত অফিসের নেতাদের, প্রথমত স্টুডেন্টস ইউনিয়ন পলিটিক্স থেকেই তো আমরা ছাত্র রাজনীতিতে এসেছি। তো মানে কি রাজনীতির চর্চা এরা করেছে, মানে এটা মানে মানে আমি মানে স্বপ্নে ভাবতে পারি না যে একটা স্টুডেন্টস পলিটিক্সের নেতারা যদি এই চেহারায় উপস্থিত হয়, তারপরে সে হ্যাঁ, তারা কি শিখে এসছে। আমি তো আমার যারা পূর্বসূরি তাদের কাছ থেকে না আমি শিখেছি। এবার আমার যারা লিডার নট অনলি হু লিডস, লিডার হু ক্রিয়েটস নিউ লিডার্স, তাহলে এই যারা এই ধরনের লিডারকে জন্ম দিয়েছে, তো তাদের হাতে তো এর থেকে ভালো হওয়ার কিছু আছে বলে আমার মনে হয়। এই ভিআইপির কথাই যখন বলছিলেন, আমার খুব মনে পড়ে গেল, ছোটবেলায় খুব কলকাতা, বহরমপুর কলকাতা করতাম, বহরমপুরেই আমার সমস্ত কিছু। কৃষ্ণচূড়া গাছ থেকে আরম্ভ করে ভিআইপিতে বড় বড় গাছ, ওই বারাসাত থেকেই মোটামুটি বাসে এলে পরে একটা ছায়া পুরোটা জুড়ে, সেটা হাওয়া হয়ে গেল, পুরো হাল বুঝিয়ে দেওয়া হলো। আসলে কোথাও মানে আমি জানি না, হয়তো ভয়, প্রশাসনিক চাপ, কোনো একটা বিষয় পুরো সমাজটা যেন চুপ হয়ে গেছিল একদম। এবং এই সময় দাঁড়িয়ে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই যে 2021-এর 2রা মের পর যে বীভৎস অত্যাচার, সেই অত্যাচারের পরে 2026-এ সরকারে ভারতীয় জনতা পার্টির আশা, এটা মনে হয় হিস্টোরিক। কেননা এইরকম একটা ঘটনা ঘটানোর পরে একটা দল ঘুরে দাঁড়িয়ে ক্ষমতায় এসছে, এবং শুধু ক্ষমতায় আসা নয়,
যে কথাটা আমরা বলেছিলাম সেই সময়, 15 বছরে মানে যে শাসকের দাপাদাপিতে মানুষ মানে মানে রাজা প্রজার সম্পর্ক তৈরি করে ফেলেছিল, 1 মাসও গেল না সেই দলটাই উঠে যাচ্ছে। মানে এর থেকে তো আমার মনে হয় যে যারা গবেষণা বিশ্লেষণ ইত্যাদি করে তাদের কাছে মানে যদি ভাবা যায় 2025-এর ডিসেম্বর মাস, আমি যদি ধরি কাট অফ একটা 2021-এর 2011 থেকে 2025 এই সময়কার একটা, এবং তারপরে এই 2026-এর 4th মে এবং তারপরে 5th মে, মানে এইটুকু সময়ও যদি আমরা ধরি তাহলে 28 বছরের দল। হ্যাঁ, 4th মে আর ধরুন এই 1 মাস মানে জুন মাসে পড়লো, দলটাই উঠে গেল। তাহলে আদর্শহীন কোনো একটি জায়গায় কেউ যদি যুক্ত হয় তাহলে তার পরিণতি কি হতে পারে তৃণমূল কংগ্রেস। আমি বলছি ভরসার 1 মাস মানুষ কিন্তু আমি বলছি আমরা তো কিছুটা যাতায়াত করি, এই যাতায়াতে পালা বদলের আগেও বিরক্তির কথা শুনেছি মানুষের কাছ থেকে। এবার মানুষ কিন্তু একেবারে বিচার চাইছেন, মানে শুধু গ্রেফতার নয়, যেন এই যে প্রাসাদগুলো তৈরি করেছে তৃণমূল স্তর থেকে পঞ্চায়েত সদস্য পুরপ্রধান, বলছে এই বাড়িগুলো নিয়ে নিক, সরকার বাজেয়াপ্ত করুক। আমি আশাবাদী যে নিশ্চিতভাবে মানুষের আকাঙ্ক্ষা আইনি পরিধির মধ্যে, আমি বলবো না যে আইনি পরিধির বাইরে, আইনি পরিধির মধ্যে যতটা তাদের কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব সেটা যাতে তারা নেন। এবং আমি আশা রাখি যে মানুষ যেগুলো প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। এবং একথা তো ঠিক যে এই সময়কালে হারবার পরে যে তৃণমূলের চেহারা মানুষের কাছে উঠে এসছে, এই তৃণমূল যে শুধু ঘৃণার বা রোষের পাত্র হয়নি, এই তৃণমূল মানে আমি বলবো ঘেন্নার সর্বশেষ পর্যায়ে পৌঁছেছে। ফলে সেই তৃণমূলকে বা যারা এই কাজের সাথে যুক্ত তাদের আইনি পরিভাষায় যা যা হওয়া দরকার সেটা নিশ্চিত করা নতুন সরকার হিসাবে এটা আমাদের দায়িত্ব। আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যেরকম আরজি করের ক্ষেত্রে 3 পুলিশ সুপারকে পুলিশ অফিসারকে সাসপেন্ড করা সেটা একটা বার্তা ছিল, পরে এই যে কি জাহাঙ্গীর কি পুষ্পা নাকি ঝুঁকেগা নেহি থেকে শুরু করে এই যে যারা গ্রেপ্তার হচ্ছে, মানে কিভাবে বেড়ালকে অরূপ বিশ্বাসকে পাওয়াই যাচ্ছে না। অরূপ বিশ্বাস সে তো মানে মেসির সাথে দেখা করতে যেতে পারে। তো এই যে এদেরকে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে রাখা হয়েছিল, মানে প্রশাসন বাদ দিলে তৃণমূলের সাথে যে কেউ ছিল না, আজকে তার সব থেকে বড় হয়ে গেছে।